শিক্ষার্থীরা ভালো আছো সবাই? অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে পর্বটি আলোচনা করব তা হচ্ছে ফিনান্সের তৃতীয় অধ্যায়। এই বিষয়টি আলোচনা করার আগে আমি আমার নিজের পরিচয় তুলে ধরছি। আমি মোহাম্মদ আজহার আলী, সহকারী শিক্ষক, জহিরিয়া আমি উচ্চ বিদ্যালয়। আজ তোমাদের মাঝে বর্তমান মূল্য তৃতীয় অধ্যায়ে গাণিতিক সমস্যার সমাধান বর্তমান মূল্য তোমরা কিভাবে বের করবে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমার সাথেই থাকবে, ভিডিওটি টানবে না, আস্তে আস্তে সুন্দর করে খাতায় লিখে নেবে এবং অঙ্কটি বুঝবে। আশা করি বর্তমান মূল্য বের করার ক্ষেত্রে কোনোদিন তোমাদের আর কোনো বেগ পেতে হবে না। তো বর্তমান মূল্য কিভাবে বের করব, আমরা কিভাবে বুঝবো যে এটা বর্তমান মূল্য বের করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অঙ্কটা দেখে আমাকে বুঝতে হবে যে এই অঙ্কটা আমাকে বর্তমান মূল্য বের করতে বলছে। তো বর্তমান মূল্য বের করতে হলে এমন একটা বিষয় থাকবে, সেখানে দেখবা যে ভবিষ্যতে তোমার কিছু টাকা দরকার। ধরো 10 লাখ টাকা পাওয়ার আশায়, 5 লাখ টাকা পাওয়ার আশায়, বা 10 বছর পর আমার 10 লাখ টাকা ফ্ল্যাট করার জন্য দরকার, বা জমি ক্রয়ের জন্য দরকার, বাড়ি করার জন্য দরকার, এই জাতীয় কোনো কথা অবশ্যই উল্লেখ থাকবে। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝাই দিচ্ছি। দেখো তোমরা, এখানে আমি একটা অঙ্ক দাঁড় করিয়েছি। অঙ্কটাকে আমি বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পারবা যে বর্তমান মূল্য কিভাবে বের করে। এখানে মিস্টার আফরান, আমি একটা প্রশ্ন করছি তোমাদের জন্য। মিস্টার আফরান 6 বছর পর 6 লক্ষ টাকা পাওয়ার আশায়, 6 বছর পর 6 লক্ষ টাকা পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে রাখতে চায়, কিছু টাকা ব্যাংকে রাখতে চায়। 6 বছর পর 6 লাখ টাকা পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে রাখতে চায়। এক্স ব্যাংক তাকে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে, এই দ্বিমাসিক, দ্বি শব্দের অর্থ দুই, মাসিক শব্দের অর্থ মাস, 2 মাস অর্থাৎ 2 মাস পর পর, দ্বিমাসিক শব্দের অর্থ হচ্ছে 2 মাস পর পর, 2 মাস পর পর চক্রবৃদ্ধিতে 11% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এক্স ব্যাংক। এক লোক আফরান, সে 6 বছর পর 6 লাখ টাকা পাওয়ার আশায় এক্স ব্যাংকে গেল। এক্স ব্যাংক তাকে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে 11% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে সে ভাবলো তাহলে আরেকটি ব্যাংকে গিয়ে দেখা যাক ওই ব্যাংক আমাকে কি বলে। তো অন্য একটি ব্যাংকে সে গেল, সেই ব্যাংকের নাম কি? ওয়াই ব্যাংক। ওয়াই ব্যাংকে তাকে 10.5% হারে 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। ওয়াই ব্যাংকে যখন সে গেছে, ওয়াই ব্যাংক তাকে 3 মাস পর পর আবার 10.5% হারে চক্রবৃদ্ধি সুদে প্রস্তাব দিয়েছে। এখানে দুটা ফাংশন হলো, একটা এক্স ব্যাংক, একটা ওয়াই ব্যাংক। এক্স হচ্ছে দ্বিমাসিক অর্থাৎ 2 মাস পর পর সুদ দেবে, 11% সুদ দেবে। আর ওয়াই ব্যাংক সে 10.5% হারে সুদ দেবে, তাহলে 3 মাস পর পর সুদ দেবে। এই ছিল আমার প্রশ্নটা, মূল প্রশ্নটা। ওয়াই ব্যাংক এবং এক্স ব্যাংকের মধ্যে পার্থক্য হচ্ছে এক্স ব্যাংক দেবে 2 মাস পর, ওয়াই ব্যাংক দেবে 3 মাস পর। এক্স ব্যাংক দেবে 11% সুদ, আর ওয়াই ব্যাংক দেবে 10.5% সুদ। এখন আমি কোন ব্যাংকে টাকা জমা রাখবো, এই কোন ব্যাংকে যে টাকা জমা রাখবো, এইটা যদি দেখতে হয় তাহলে আসো আমাদের গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। সমাধান করলেই আমরা পেয়ে যাব যে কোন ব্যাংকে টাকা রাখা আমার জন্য সবচেয়ে লাভজনক। তো সেই ক্ষেত্রে দেখো, আমরা যদি এক্স ব্যাংকে যাই, এক্স ব্যাংকের অঙ্কটা আমি এখানে করেছি। এক্স ব্যাংকে যদি যাই, সেখানে কি আছে? এফবি, আমার কয় টাকা দরকার ভবিষ্যতে? 6 লাখ। ভবিষ্যতে 6 লাখ টাকা দরকার, সেটাকে আমি বলবো এফবি। এফবি হচ্ছে 6 লক্ষ টাকা। এফবি মানে কি?
ফিউচার ভ্যালু, এফবি হচ্ছে ফিউচার ভ্যালু। সুদের হার আই, সুদের হারকে আমরা আই দ্বারা সূচিত করি। সুদের হার আই সমান সমান 11%, অর্থাৎ 11কে 100 দিয়ে ভাগ। আবার 100কে 11 দিয়ে তোমরা ভাগ করো না, 11কে ভাগ করবা 100 দিয়ে, ভাগ করলে হবে 0.11। এরপরে সুদের হার চলে গেল সময় এন। সময় এন মানে এন হচ্ছে 6 বছর, কারণ আমরা এখানে 6 বছরের কাজ করি। 6 বছর পর কিন্তু আমার 6 লাখ টাকা দরকার, 6 বছর পর 6 লাখ টাকা দরকার। তাহলে এখানে এন হচ্ছে 6 বছর। এম, এম হচ্ছে 12কে 2 দিয়ে ভাগ করব, কিন্তু কেন? এম হচ্ছে বার, মানে কতবার আমাকে সে সুদ দেবে ব্যাংক। সে যদি 2 মাস পর পর দেয়, তাহলে আমরা জানি 1 বছরে হয় 12 মাস, 1 বছরে 12 মাস। যেহেতু 1 বছরে 12 মাস, তা 2 মাস পর পর সুদ দেবে। তাহলে 2 মাস পর পর যদি সুদ দেয়, 12কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 6 বার এই ব্যাংক, এক্স ব্যাংক আমাকে 6 বার সুদ দেবে। এক্স ব্যাংক সুদ দেবে আমাকে 6 বার। তাহলে আমরা জানি এখানে, এখন আমরা সূত্রে ফেলাই, পিবি সমান সমান, পিবি সমান সমান এফবি ডিভাইডেড বাই 1 যোগ আই ভাগ এম গুণ এন গুণ এম। এটা কিন্তু সূত্র, এটা হচ্ছে সূত্র। আবার বলতেছি, পিভি, তোমরা লিখে নাও খাতায়, পিভি সমান সমান উপরে এফবি ভাগ 1 যোগ আই ভাগ এম গুণ n ইন্টু এম পাওয়ার, n ইন্টু এম পাওয়ার। তো এফবির পরিবর্তে আমি এখানে লিখবো 6 লক্ষ টাকা, কারণ ভবিষ্যতে তবে 6 লক্ষ টাকা পাওয়ার আশায়। তাহলে এফবির পরিবর্তে আমি যেখানে লিখেছি এফবি মানে 6 লক্ষ টাকা, এখানে বসাবো 1 1 যোগ যোগ আই, আই এর মান আমরা এখানে বের করছি 0.11, তাহলে এখানে 0.11 এবং 6 বার, এম এর মান হচ্ছে 6, তাহলে এম এর পরিবর্তে আমি লিখলাম 6 বছর, এন এর মান 6, এম এর মান 6। অর্থাৎ উপরের যে মানগুলো ছিল, এই মানগুলো সব আমি একটা একটা করে এখানে বসাইছি। বসানোর পরে দেখো তোমরা এই 6 লক্ষ টাকা এখানে রইলো। এখন সব সময় মনে রাখবা, তোমরা এই যে কাজটা সব সময় ক্যালকুলেটর দিয়ে করবা। ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা আমি তোমাদের একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। সর্বপ্রথম ভাগের কাজ করবা। এখন ভাগের কাজটা যে তোমরা করবা, এখানে আছে দশমিক আর 0.11, এটাকে ভাগ করবা 6 দিয়ে। ক্যালকুলেটর নাও হাতে তোমরা, 0.11 ভাগ 6 সমান সমান যোগ 1 সমান পাওয়ার, পাওয়ার আছে তোমাদের দেখো এইভাবে একটা ক্যালকুলেটরের উপরে এইভাবে একটা পাওয়ার আছে, এই পাওয়ারে তোমরা ক্লিক করো। তারপরে দেখো 6 6 36, 36 লিখবা, পাওয়ার 36, পাওয়ার 36 যখন তুমি লিখবে তখন তোমার উত্তরটা চলে আসবে 1.9233। এই 1.9233 এর পরে আমরা 6 লক্ষ টাকা আমরা ক্যালকুলেটর থেকে মুছে ফেলবো। মুছে ফেলে 6 লক্ষ ভাগ 1.9233, 6 লক্ষ টাকা ভাগ 1.9233 সমান সমান, তখন আমরা পাবো 3,11,963 টাকা 81 পয়সা, অর্থাৎ 3,11,963 টাকা। এটা পেলাম আমরা কোন ব্যাংকে? এক্স ব্যাংকে। তা এক্স ব্যাংকে যদি আমি টাকা জমা দেই, তাহলে জমা দিলে 6 বছর পর আমাকে সে কত টাকা দেবে? 6 লক্ষ টাকা দেবে, যদি আমি 3,11,000 টাকা তাকে জমা দিই। তো এরপরে এখন কোন ব্যাংকে টাকা রাখবো আমি? এটা তো বিশাল জটিল ব্যাপার, তাই না? এই কোন ব্যাংকে টাকা রাখবো, এই শব্দের অর্থ যদি আমি খুঁজতে যাই, তাহলে আমাকে চলে যেতে হবে ওয়াই ব্যাংকে। ওয়াই ব্যাংকে আমি ধরো, এটা আমি গ নাম্বারে যদি এই প্রশ্নটাকে সেট করি, ঘ নাম্বারে যদি থাকে যে কোন ব্যাংকে তোমার জন্য টাকা রাখা লাভজনক, অথবা কোন ব্যাংক তোমার জন্য টাকা রাখা লাভজনক নয়, দুইটা প্রশ্ন হতে পারে, কোনটা লাভজনক অথবা কোনটা লাভজনক নয়। যেভাবেই থাক না কেন তুমি কিন্তু তার উত্তরটা করতে পারবে। তো সেই উত্তরটা যদি আমরা করতে চাই, তাহলে দেখো এখানে আমাকে ওয়াই ব্যাংকে চলে যেতে হবে। ওয়াই ব্যাংকে এফবি সমান সমান ছিল 6 লক্ষ, আই সমান সমান ছিল 10.5%, 10.5% কি 10.50 কে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে হবে 0.105। এরপরে এন সমান সমান 6 বছর, এম সমান সমান 12 ভাগ 3 সমান সমান 4, 4 বার, অর্থাৎ
12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? দেখো 4 বার আসে, 4। তাহলে আমরা কি পেলাম? আমরা জানি ওই যে সেই এখন যদি ওয়াই ব্যাংকে টাকা বের করতে যাই তাহলে আবার ওয়াই ব্যাংকের আবার আমাকে পিবি বের করতে হবে। তো পিবি সমান সমান এখানে যেগুলো আছে, এফবি সমান 6 লক্ষ, আই সমান সমান 0.105, এম সমান সমান 6 বছর, এম সমান সমান 4, এটা আছে। এখন আমরা জানি পিবি সমান সমান এফবি ডিভাইডেড বাই 1 যোগ আই বাই এম পাওয়ার এন গুণ এম। আমরা এফবির পরিবর্তে লিখব 6 লাখ, 1 1 যোগ যোগ, এরপরে আই এর পরিবর্তে লিখব আই এর মান, এম এর পরিবর্তে লিখব এম এর মান, এন এর পরিবর্তে লিখব এন এর মান, এম এর পরিবর্তে লিখব এম এর মান। এখন কি করব? এই 6 লক্ষ থাকবে, এখানে এসে তোমরা ক্যালকুলেটর দিয়ে সর্বপ্রথম 0.105 ভাগ 4 যোগ 1, এই যে একটা ভাগ করবা, ভাগ করার পরে কিন্তু সমানে টিপ দেবা, যোগ 1, এরপর সমানে টিপ দেবা, এরপরে পাওয়ার 24, 4 6 24 পাওয়ার 24। এই 24 লেখার পরে আমাদের সংখ্যা চলে আসবে 1.8624, 1.8624, এই সংখ্যা চলে আসবে। আমরা 6 লক্ষ টাকাকে যদি 1.8624 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? আমরা পেয়ে যাব 3,22,164 টাকা 95 পয়সা। এখন বলো তো আমার টাকা পাওয়ার টার্গেট ছিল কত? 6 লক্ষ টাকা। কয় বছর পর? 6 বছর পর। এক্স ব্যাংকে আমাকে টাকা জমা রাখতে হবে কত? 3,11,000 টাকা। ওয়াই ব্যাংকে টাকা জমা রাখতে হবে কত? 3,22,000 টাকা। আচ্ছা, 3,22,000 টাকা যদি আমি জমা রাখি আমি কিন্তু পাবো 6 লাখ। 3,11,000 টাকা যদি জমা রাখি তাহলে আমি পাবো 6 লাখ। তাহলে 3,22,000 টাকা রাখলে আমার লাভ বেশি হয় না 3,11,000 টাকা রাখলে আমার লাভ বেশি হয়? অবশ্যই তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আমি যদি কম টাকা জমা রেখে বেশি টাকা পাই সেটা আমার লাভ। কম টাকা জমা রেখে বেশি টাকা যদি পাই সেটা হচ্ছে আমার লাভ। তাহলে আমার এখানে লাভ হবে কোথায়? লাভ হবে যদি আমি কম টাকা জমা রেখে বেশি টাকা পাই, তাই না? তো এখানে কম টাকা কোনটা ছিল? এক্স ব্যাংকের টাকা হচ্ছে কম টাকা, এক্স ব্যাংকের টাকাটা হচ্ছে কম, তাহলে অবশ্যই আমাদের এক্স ব্যাংকের টাকা রাখাটা লাভজনক, তাই না? এক্স ব্যাংকে টাকা রাখা হচ্ছে আমাদের জন্য লাভজনক। সুতরাং আমরা কোন ব্যাংকে টাকা রাখবো? এক্স ব্যাংকে। তো এই এক্স ব্যাংকে টাকা রাখলে আমরা বেশি লাভবান হব। এখন যদি ঘ নাম্বার উত্তরের সলিউশন খুঁজতে যাই তাহলে হচ্ছে আমরা কি বলবো? যে এক্স ব্যাংকের চাইতে ওয়াই ব্যাংকে টাকার পরিমাণ বেশি লাগে, অতএব ওয়াই ব্যাংক আমাদের জন্য লাভজনক নয়। পক্ষান্তরে এক্স ব্যাংকে কম টাকা রেখেই সমান সংখ্যক টাকা পাওয়া যায়। এই ক্ষেত্রে এক্স ব্যাংকে টাকা রাখাটা হচ্ছে আমাদের জন্য লাভজনক। তাহলে দুইটা ব্যাংকে যদি তুলনা করি তাহলেই কিন্তু আমরা এই পিবির তাৎপর্যটা বের করতে পারি। তো আশা করি আজকের যে ক্লাসটা আমি করলাম এই ক্লাসটা দিয়া যে নমুনাটা তোমাদের মধ্যে আমি উপস্থাপন করলাম, এই একটা অঙ্কের মাধ্যমে তুমি কিন্তু হাজারো অঙ্ক সেট করতে পারো। কি করবে? যেখানে 6 লক্ষ টাকা তুমি সেখানে টাকার পরিমাণটা শুধু বাড়াবে, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ। যেখানে আছে 3 মাস অন্তর সেখানে তুমি 6 মাস অন্তর দিতে পারো। যেখানে আছে তোমার দ্বিমাসিক সেখানে তুমি ত্রৈমাসিক করতে পারো। এইভাবে একটার পর একটা এই অঙ্কটাকে সম্পূর্ণ, যেখানে 11% সুদ ছিল তুমি দাও 10% সুদ, যেখানে ছিল 10.5% তুমি দাও সেখানে 9.5%। এইভাবে যদি আমরা পার্সেন্ট এবং মাস এবং টাকার পরিমাণটা বের করে অর্থাৎ এলোমেলো করে বেশ কয়েকটা অঙ্ক সাজিয়ে নেই এবং প্র্যাকটিস করতে থাকি, তাহলে এই একটা অঙ্ক যদি তুমি বুঝে থাকো আমার দৃঢ় বিশ্বাস তুমি আরো 100 অঙ্ক যদি তোমার কাছে উপস্থাপন করা হয় সে অঙ্কগুলোর সমাধান তুমি খুব
ঝটপট করে ফেলতে পারবে। আজকে এই ক্লাসটার দ্বারা তোমরা ভালোভাবে সুন্দরভাবে এপিবি নির্ণয়ের আমি যে কথাগুলো বলেছি এগুলো সম্পূর্ণ সুন্দর করে দেখো, আমার এভাবে দেখতে থাকো এবং আমার সাথে থাকো। সেজন্য তুমি তোমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং বেল বাটনে ক্লিক করো। আরো সুন্দর সুন্দর, অতি সুন্দর, অতি চমৎকার এক একটি ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হব। আজকের জন্য এ পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।